অনেক বললো যে চিঠি তো ওজন ওজন নেই লাগবে না বড় ভাই মানে তোর আরে নেই ভাইয়া বকশিস লাগবে না বড় ভাই চালাম যা ওইছে লাগাস কে ও বাবাজি সালাম করতে হবে না কিরম আছেন আছি ভালো তুমি ভালো আমি ভালো আছি বিয়ে সাহেব আসে নাই আমার কথা জিজ্ঞাসা করেন না এটা আমি বলতে পারবো না আমার বাড়িতে ফাউ দিলে আরাম করতেছে কিছুদিন আগেই তো এসেছিল এখন যদি আবার ফিরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে দাম থাকবে 2 দিন পর অটো চলে আসবে এই কথা আমাকে জিজ্ঞাসা করেন না নিষেধ আছে যেটা বলতে বলেছে সেটা জিজ্ঞাসা করেন ওইটা বলি আম্মা বলেছে আম্মা ভীষণ ব্যস্ত তার মেয়ের পা ভেঙে গিয়েছে তার সময় নাই তো যখন সময় হবে তখন চলে আসবে নিপা আপা কই আচ্ছা তুই তেলাপিয়া মাছগুলা ফ্রিজে রাখ আমি যাই আপার সাথে দেখা করে আসি আপা নবাবের কথায় তুমি কানে নিও না ওই প্রকাশকা মানুষ কখন কি বলে না বলে কোনো ঠিক নাই আমি কি ওইসবের খুব জোরে কথা বলে বলছি তাই না বা আমার মনে কিছু না বা এই যে তুমি বুঝোই কি প্রেশারে থাকি কাজের প্রেশার এইটা সবকিছু মিলে বাহ চলো আসো খাবার না আসো আসো আচ্ছা আসো তাহলে কিচ্ছুটা দেখো না কিভাবে করে পাটা ভেঙে ফেলেছে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমিও তো সিঁড়ির থেকে উঠা নামা করি লাফিয়ে লাফিয়ে নামি লাফিয়ে লাফিয়ে উঠি ওই আমি তো তোমার মতো মুচুটকাই নাই কি করেছো এত ইরেসপন্সিবল হলে আপা হবে না বুঝছো লেকচার শেষ হচ্ছে শেষ আম্মা কি বলে ঢেলের তো কান আছে শুনে ফেলবে না আমার কথা আমাকে জিজ্ঞাসা করো না আমার কথা বলা নিশ্চিত আমার যে বম ধরে বসে আছে এই কথাটাকে আমি বলতে পারি কিছুদিন আগে তো সেখান থেকে গিয়েছি এখন যদি সে আবার এই বাড়িতে আসে তার মানিকের কিচ্ছুটা থাকে সে একটা শাশুড়ি না 2 দিন পর অটো চলে আসবে সমস্যা নাই নবাব আছে না আমার নবাবকে পাঠিয়ে দিয়েছে তোমার কিচ্ছুটা লাগলে কাজ কাম সব এই নবাব করবে তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে এখন যাক ফ্রেশ হয়ে নে আচ্ছা আপা অনেক দূরের থেকে এসেছি শরীরটা অত্যাধিক ক্লান্ত লাগছে তুমি কি আমাকে 2টা ডিম হাফ বয়েল করে দিবা তুই না বলছিস সব কাজ তো নিজে করবি পাজামা তুমি 2টা ডিম হাফ বয়েল করে দিবা আমাকে আমি কি রান্না করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নাই আমি না খেয়েই থাকবো দাঁড়া রান্না করে যাবি গিয়ে 2টা ডিম তোর জন্য হাফ বয়েল করবি আর 2টা ডিম আমার জন্য যা আচ্ছা আম্মু খালা বোনকে গিয়ে বলো একটু হেল্প করতে চাও পারবে না হ্যালো দুলা ভাই
নুরুল আলম, কেমন আছো? এই ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? আছি আছি, বেশ ভালো আছি। তোমার আপা কোথায়? তাহলে একটু দেওয়া যাবে? আপা আছে এখানে। আপা, দুলা ভাই কল দিছে। হ্যালো, এই রত্না, যে তুমি যে তোমার বাবার বাড়িতে চলে যাবা, এটা আমার একটু জানাবো না? আমি তো ঢাকায় চলে আসছি। আমি তো শহীদকে বলছিলাম আপনারা যেন একটু জানায়। এই শহীদরে বলতে হবে কেন? তুমি তো নিজেই আমাকে জানাইতে পারতা। শহীদরে বলতে ফোনটা দে, আমি ফোন করি তোর বাপের নাম্বারে। বলো না কেন? শহীদকে বলছিলাম আপনারা জানাইতে। এদিকে ওই যে বাসায় তোমার ওই যে বৌমার তো পা ভেঙে ফেলেছে। কি বলেন? কিভাবে? হ্যাঁ, ওই যে সিঁড়ি থেকে পড়ে নাকি পা ভেঙে গেছে। আমি এসে থেকে এই অবস্থা। তো তুমি যে গেলা ওইখানে, আমি তোমার বলছিলাম যে এই সমস্ত জমি জমার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, তুমি এগুলা সাইডা দাও, নুরুল আলমরা আছে, ওরা খায়। তোমার এগুলা নিয়ে মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমার মনে হয়েছে এইখান থেকে যদি কিছু পাই, বাড়ির বন্ধকটা ছুটাইতে পারি। এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এগুলা চিন্তা করার মানুষ আছে। আমি তো এখনো জীবিত আছি নাকি? আর যেটা আমি মানা করছি, যেটা লাগবে না সেটা লাগবে না, এক কথার মানুষ আমি। এক কাজ করো, ওই নুরুল আলমকে বলো একটা বাসের টিকিট কেটে দিতে, তুমি আইসা বলো। আমি এখানে আরো 2টা দিন থাকি, এখনো কিছু বলতে পারি নাই। আর ওই বাসায় যাইতে আমার ভালো লাগে না। যদি যাই একেবারে গ্রামেই যাব। ও, ঠিক আছে, কিন্তু কি বিষয়ে কথা বলবা? ওই জমির বিষয়ে কোনো কথা বলার দরকার নাই। আর খায়রুল এখান থেকে গেল কেন, কি হয়েছিল, এটা তো তুমি আমার খুলে বললা না। খায়রুল হোসেনের বাসায় আছে, আপনি একটু পোলাটার সাথে দেখা করে আসেন। আরে সেটা তো করবোই, তো একটু জানা থাকলে ভালো হইতো না বিষয়টা, কি হয়েছে। আমি আয়শা বলবো। আসো, তাড়াতাড়ি আসো। জি রাখি। রাখলাম, হ্যাঁ? জি। আচ্ছা। আঙ্কেল, কিছু বলবো মা? আঙ্কেল, আপনি তো এতদিন ছিলেন না, এতদিন বাসায় অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, শুধু দেখতেই পাইতেছি। মা, কি হয়েছে একটু যদি আমাকে বলো, তোমার আপত্তি যদি না থাকে। শহীদ ভাই তো খায়রুল ভাইকে বাসা থেকে বের করে দিছে। না, সে তো বুঝলাম, কেন বাইর করে দিছে? আঙ্কেল, খায়রুল ভাই আর শহীদ ভাইয়ের একটা ঝগড়া হয়েছিল। তো শহীদ খায়রুলরে বাড়ি করে দিল? হয়েছিল কি? না মানে, খায়রুল ভাই জাস্ট কথা বলতে গেছিল, শহীদ ভাই রেগেছিল, তারপর তারা তর্ক করলো, মারামারি পর্যন্ত চলে যাচ্ছিল। কি নিয়ে ঝগড়া লাগলো? আন্টিকে নিয়ে। তোমার আন্টিকে নিয়ে খায়রুল কি বলতে গেছে? খায়রুল ভাই আন্টিকে নিয়ে গ্রামে চলে যেতে চাইছিল। ও, আপনি যদি পারেন একটু খায়রুল ভাইয়ের সাথে দেখা করে আসেন। এ, শহীদ খায়রুলের গায়ে হাত তুলছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। Upgrade your life with Gigabyte. বুঝলে, ও কয়টার দিকে ফিরে? তার সময় তো হয়ে গেছে, গাড়িতে আমি জমা দেওয়ার কথা, কারণ আসতেছে না কে বুঝতেছি না। আবার ফোনটাও নাই, ফোন থাকলে তো একটা ফোন দিতাম। চলে আসবেন। রুমি তো কিছু নাই, আমি তো নাস্তা টাস্তা নিয়ে আসি। না, কিচ্ছু লাগবে না, তুমি বসো। না স্যার, খালি রুমি
আমি নাস্তা নিয়ে আসছি। তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, বসো আসো। না আচ্ছা আপনি একটু বসেন স্যার, আমি কিছু একটা নিয়ে আসি। পাগলা ঠিক আছে। হোসেন ভাই, বাবা কেমন হয়েছে? বাবা কেমন আছিস তুই? আমি আছি ভালো। ও বাবা, তুমি বাবা কোথাও যাবা না, থাকো আমার কাছে। বাবা আমি শুনছি, আমি জানি, আমি সব জানি, সব জানি, জানি। বাবা, ও বাবা, তোমার আর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে থাকো। হ্যাঁ রিক্সা চালাই, 12 টাকা কামাই এখন। মা তো নানি ভাই, মা চলে আসবে না এনে, তুই বেরোলে যাওয়ার দরকার নেই। এটা তো কোনো স্থায়ী সমাধান না রে। আমরা কতদিন এই খড়মোটার মতো এদিক সেদিক পয়সা বেড়াবো? গ্রামে যাইতে হবে তো, সেটা যাইতে হলে তো বাবা টাকার বন্দোবস্ত করতে হবে। দেখি শহীদের সাথে পয়সা ফাইনালি কথা বলি, একটা ধীর স্থির সিদ্ধান্ত নেওয়ার লাগে। চিন্তা করিস না, একটু কষ্ট কর বাবা। আমার কোনো কষ্ট হইতেছে না, 12 টাকা কামাই আমার রিক্সা চালায়। আমার একটা প্ল্যান আছে বাবা, তুমি আজকে আমার ভাত খেয়ে যাবো কিন্তু। কিচ্ছু খাইছে আরে আমরা ভালো খাই। বাবা আজকে মাছ দেবো না, আর খাবো না। আর তো ভাত দিই না, আর ভাত লাগবে না। এক চামচ লাগবে না।
বাবাজি আমি। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। করতে দিলাম আপনার রাইতে হয়ে গেছে। স্যার এত রাইতে কোনো সমস্যা? না ওই একটু বাইরে গেছিলাম, পেট্রোল নিতে। কোনো সমস্যা ব্যবহার করেন স্যার, আমি যদি কিছু পারি করুন। ও ধরো ভাই, নিজে কিছু করে ভেবো না। ধরো কিসে খাও, কতদিন এরকম করে বসে থাকবো বলো? কিছু করার নাই তো, এটা তোমার হয়েছে, ওষুধ খেতে হবে না। ধরো ব্যথা, এত থাকবে না, নিজেরটা ভাঙে দেখো ব্যথা থাকে কিনা। বাপরে বাপ, পা ভাঙাও তেজ কমতেছে না। ফালতু কথা বলবো না, ঘুমাও। ফালতু কথা আমি বলতেছি না, তুমি বলতেছি। আমি বলতেছি ঘুমাও। তুমি ঘুমাও, আমার ঘুমাইতে দেরি আছে। কেন? আচ্ছা আব্বা বাইরে গেছে, আমার আসে নাই, বুঝো না। এই বয়সে এত রাত টুকু না করলে হয় না? নাকি নাক ডিটু করবা? বললাম না শুয়ে পড়ো, করতে তো হবে। উফ করবো কি ওনার জন্য এত রাতে বসে থাকবে? এই যে আসছি। যদি বেশ তুমি শোটো শোট। আরে দেখছো তোমার ভাই কি দরজাটা খুলতে পারে না, কি যে সমস্যা দাঁড়াই গেছে। না বাবা, কিরে কানে শুনোস না, কলিং বেল দিতেছে স্যার। দেখছো না আমি ঘুমিয়ে পড়েছি? ঘুমের মানুষ কি দরজা খুলতে পারে? তুমি তো জাগনা আছো, তুমি গিয়ে দরজাটা খুলো। তোমার ইচ্ছা। আব্বা আসো। কই গেছিলে সারাদিন, কই থাকো কিছুই বুঝি না। ঠিক আছে ভালো কথা, গেছো গেছো, আন্টি চলে আসবে না। কোনটা বাজে, তোমার বৌমা অসুস্থ, এখন খাবার টাবার বলে তোমার কে গরম করে দেবে? শেষটা রাখো। আই রিপা, রিপা এদিকে এদিকে। আব্বারে ভাত তরকারি গুলো গরম করে দেবে, ঠিক আছে? বাহ খুব রেস্টে সব। আঙ্কেল আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিই। লিপা, জি আঙ্কেল। আমি খাই আসছি, গরম করতে হবে না। তুমি খাইছো মা? আমরা তো খেয়ে ফেলছি। খায়রুলের ওখানে গেছিলাম তো, ও খাওয়াইয়া তারপরে বিদায় করলো। তুমি যাও শুয়ে পড়ো। খাইছো? আঙ্কেল আমি খেয়েছি। আঙ্কেল আপনি যখন কে এসেছেন এক কাজ করেন, ফ্রেশ হয়ে বিচারটা করে উঠতে বলুন। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। La 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 la
বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট অথচ একটা খুবই ভয়ঙ্কর লেভেলের একটা কাহিনী নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু সবাই, আমরা বা আমাদের কোনো বন্ধুবান্ধব বা আমাদের রিলেটিভস কখনো না কখনো কোনো সাইবার যে দুনিয়া, সাইবার ক্রাইমের দুনিয়ায় সেইগুলোর যে ফাঁদ থাকে, সে ফাঁদে কিন্তু কখনো কখনো পড়েছি বিভিন্ন মাধ্যমে। আর এইসব ঘটনাগুলো কিন্তু ঘটে, কিন্তু এগুলো চাপা পড়ে যায়। এই সব ঘটনার উপর ভিত্তি করে একটা মুভি তৈরি হয়েছিল, সেটা হচ্ছিল সাইবার ক্রাইম বেসড অন ট্রু স্টোরি। মানে জাস্ট শকিং একটা মুভি ছিল। মুভিটা জাস্ট 1 আওয়ারের একটা মুভি ছিল, মানে বেশি বড় না, কিন্তু মুভির ভিতরে যা যা ছিল তা খুবই কমান। মুভিতে দেখানো হয়েছিল একটা ছেলে, সে কলেজে পড়ে, সে তার ফেসবুক ইনস্টাগ্রাম যে প্রোফাইল সেখানে খুবই অ্যাক্টিভ। একজন হঠাৎ একদিন তার যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেখানে একটা অচেনা মেয়ে, প্রোফাইলটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর বয়সে তার প্রোফাইলটা সাজানো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এখন যখন পাঠায়, স্বাভাবিক তোমার ছেলেরা অ্যাট্রাকটিভ বেশি হয়, তো ওই ছেলেটাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এখন 1 দিন যায়, 2 দিন যায়, তারপরে কথাবার্তা হয়। প্রথমে মেসেজে কথাবার্তা হয়, তারপরে ডাইরেক্ট ফোন কলে কথাবার্তা হয়। যে মেয়েটির সাথে কথা হয়, সেই মেয়েটি কিন্তু খুবই বন্ধুত্ব ভাব সম্পন্ন, এবং তাদের কথাবার্তা এতটাই দ্রুত হয় যে সেই মেয়েটা ছেলেটাকে কিছু ছবি পাঠায়, এখন এবং ছেলেকে অনুরোধ করে যে তুমিও কিছু ছবি পাঠাও। এখন ছেলেটা বিশ্বাস করে ফেলে, এবং এখানেই সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলে। এবং এখান থেকে কিন্তু মেন যে গল্প সেটা শুরু হয়। পরদিনই শুরু হয় ব্ল্যাকমেল। মানে যেদিন সেই ছেলের ছবি পাঠায়, তার পরদিন থেকে শুরু হয় ব্ল্যাকমেল। একটা অপরিচিত নাম্বার থেকে সেই ছেলেটা হুমকি আসে যে তোরে ওই ছবি যদি ভাইরাল করে দিই তাহলে তোর কী অবস্থা হবে বুঝতে পারছিস, টাকা পাঠা, নাহলে তোর পরিবার, কলেজ সব কিছুকে আমি ধ্বংস করে দেবো। মানে একটা অপরিচিত কণ্ঠস্বর। এবার এখান থেকে ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। কেন এটা এমন একটা সময় যে সে কাউকে বলতে পারছে না, যে না তার বাবাকে বলতে পারছে, না তার মাকে, না তার বন্ধুদের। ভয়, লজ্জা, অপমান সব কিছু মিলিয়ে এই কিশোর বয়সের ছেলেটা মানে নিজেকে এমনভাবে গুটিয়ে নেয় যে সে কলেজে যাওয়া বন্ধ করে যায়। সে এটিএমে গিয়ে টাকা পাঠায়, আবারও ভয় পায়, আবারও ব্ল্যাকমেল হয়। মানে একটা দমবন্ধকরের পরিবেশ, মানে সে টাকা পাঠানোর পরেও মুক্তি পায়নি। একটা দমবন্ধকরের পরিবেশের মধ্যে সে থাকে। মানে এই সিনেমাটা এতটা বাস্তব ভাই, এতটা রিলেটেবল। মানে আমাদের সমাজে যে এরকম একটা জিনিস হয়, সেটা যে আমরা বাইরে প্রচার করি না এইসব ভয়, এইসবগুলোর কারণে, সেটাকে সরাসরি তুলে ধরেছে একটা মুভির মাধ্যমে। যারা এই সাইবার দুনিয়াকে নিজের অস্ত্র বানিয়ে রাখে, তাদের যে একটা মুখোশ, সেটা এই যে মুভিটা, এই মুভিটা আমাদের সকলের সামনে তুলে ধরে। এই মুভিটার যে গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দেয়, সেটা হচ্ছে গিয়ে কোনো অপরিচিত মানুষকে ব্যক্তিগত ছবি পাঠানো মানে আত্মহত্যার মতো ভুল। ব্যক্তিগত যে কোনো ছবি সেটা হতে পারে, সেটা হচ্ছে আত্মহত্যার মতো ভুল। আরও যে সবচেয়ে বড় যে শিক্ষা, সেটা হচ্ছে গিয়ে ভয় না পেয়ে কথা বলা। মানে তুমি যদি ভয় পাও তাহলে তোমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু কথা বলতে হবে, মা বাবা পুলিশকে জানাতে হবে। আজকাল প্রতিটা সাইবার ক্রাইম থানা এইসব কেস সিরিয়াসলিভাবে নেওয়া হচ্ছে, কেন বর্তমানে যে যুগটা পড়েছে তোমরা জানো, এই যুগে কিন্তু অনলাইনেও সাইবার ক্রাইমের বিভিন্ন রিপোর্ট করা যায়, মামলা করা যায়। যদি এক দেশে এক সিস্টেম। আচ্ছা যাই হোক, মেন যে গল্প, সিনেমা শেষে ছেলেটি কিন্তু মানে সাহস করে পুলিশের কাছে যায় এবং তার কেসটা রেজিস্টার করে, এবং কেসটা রেজিস্টার করা কয়েক দিনের ভিতরই পুলিশরা ট্র্যাক করে ওই প্রতারককে ধরে, যে প্রতারক আননোন নাম্বার দিয়ে তাকে ফোন দিয়েছিল। তাহলে তুমি বুঝতে পারছো যে ওই ছেলেটার একটা সাহসী সিদ্ধান্ত তার জীবনটাকে
কিভাবে বাঁচিয়ে দিল। এই সিনেমাটা আমি তোমাদের সবাইকে বলবো যে সবাই তোমরা দেখো, বিশেষ করে যারা আমার ফলোয়ার বা আমাকে যারা ফলো করো, এর ভিতর যারা স্কুল কলেজে যারা পড়ো অথবা যারা ঘরে ছোটো ভাই বোন আছে, তাদেরকে এই সিনেমাটা অবশ্যই দেখো বা এই সিনেমাটা সম্পর্কে বলো। তাদেরকে বলো যে সাইবার জগতে তুমি যদি নিজেকে স্মার্ট দেখাতে চাও, তুমি যে সবসময় ইন্টারনেট ঘাঁটলে বা সবসময় ইউটিউব স্ক্রল করলে, ফেসবুক স্ক্রল করলে, এটা তোমার যে স্মার্টনেস সেটাকে প্রতিনিধিত্ব করে না। নিজের যে সেফটি, সেই সেফটিটাকে তুমি কতটুকু লক করে রাখতে পেরেছো, তারপর তুমি এগুলো যা ইচ্ছা করো, সেটা হচ্ছে প্রকৃত স্মার্ট, মানে তোমার স্মার্টনেসের ভিতর পড়ে। আর আমি এই মুভিটা দেখে তোমাদের যে একটা বার্তা দিতে, সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কারো পিছনে তোমরা দৌড়ায় না, একটু সচেতন থাকো। একটু যদি সচেতন থাকো তাহলে এমন অনেক বিপদ এড়ানো সম্ভব। এই সিনেমাটা দেখার পর কিন্তু অন্য না 4-5টা সিনেমার মতন এই সিনেমার রেশ তোমার মাথায় থেকে যাবে না, বা এই সিনেমাটা তোমাকে কোনো টুইস্ট বা এমন কোনো প্লট অফার করবে না যেটা তোমাকে ভাবায় বা চিন্তা করে বা প্রশ্ন তোলে। কিন্তু এই সিনেমাটা যে বার্তাটা দিয়ে গেল যে নিজের নিরাপত্তার জন্য আওয়াজ তোলা জরুরি, সেটা যে অবস্থাতে হোক, সে তুমি যে কোনো ছবি শেয়ার করো বা তোমার ব্যক্তিগত যে কোনো কিছু তুমি শেয়ার করো, তোমার সাথে যদি অন্যায় হয়, তুমি যদি সে অন্যায় প্রতিবাদ না করো, সাহসিকতার পরিচয় না দেখাও, তাহলে তোমার জীবন তো নষ্ট হবেই, সাথে অন্য যাদের সাথে এইসব জিনিস ঘটে চলেছে তাদের সাথে ওই সেম ঘটনা ঘটবে। কেন তারা দেখবে যে এই নিয়ে কেউ আগে কখনো প্রতিবাদ করিনি, আমি কি করে করব। তাই হাতে যদি স্মার্টফোন থাকে, সেটা নিয়ে আমরা সবাই মনে করবো না যে আমরা স্মার্ট হয়ে গেছি অনেক, আর যাদের হাতে স্মার্টফোন নেই তারা কি বলত। কিন্তু মনে রাখতে হবে যে স্মার্ট যে সিদ্ধান্তগুলো আমাদের, সেগুলো হচ্ছে প্রকৃত স্মার্টনেস। যেমন এই মুভিতে যেটা দেখানো হয়েছে, এই সাইবার ক্রাইম যে মুভিটা, এখানে যেটা দেখানো হয়েছে যে একটা ছেলে কীভাবে শেষ পর্যন্ত গিয়ে শত মানসিক চাপ সহ্য করার পরে সাহসিকতার পরিচয় দেখালো এবং অবশেষে জিত তারই হলো। আমি সচরাচর যে মুভিগুলো নিয়ে আমার পেজে ভিডিও করি, এটা সেই ক্যাটাগরির মধ্যে না, সেই ধাঁচের না। ওই জন্য হয়তো হতে পারে যে আমার এই মুভিতে রিচ ভিউ অন্য মানে আমার এই মুভির যে ভিডিও, এখানে রিচ ভিউ অন্য মুভির রিলেটেড যে কন্টেন্টগুলো সেগুলোর থেকে কম হবে, এটা স্বাভাবিক। কারণ এখানে আমি কিছু নতুন বিষয় উপস্থাপন করেছি, তবুও আমি চেয়েছি যেটা তোমাদের সবার ভিতর আলোচনা করার দরকার আছে। তাই আমি এই মুভিটা নিয়ে তোমাদের ভিতর এক্সপ্লেনেশন করেছি। তোমরা অবশ্যই এটা নিয়ে চিন্তাভাবনা করবা এবং যেটা বলেছি অবশ্যই তোমাদের পরিচিত আত্মীয় স্বজন সবাইকে এটা নিয়ে সচেতন করবা। এটাই হচ্ছিল মূল কথা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো। আর পরবর্তীতে খুবই এক্সাইটিং কিছু মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে। হ্যাঁ, তোমরা ওই যে আমি যে প্রমিথিয়াস এবং অ্যারাইভাল মুভির এক্সপ্লেনেশন করেছি, তাতে তোমরা মারাত্মক পরিমাণে সাড়া দিয়েছো। তাই আমি চাইছি যে সায়েন্স ফিকশন মুভির কয়েকটা প্লে লিস্ট করবো, সেখানে বেশ কিছুটা এরকম সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন তোমাদের সামনে তুলে ধরবো। আর অন্য মুভিগুলো তো থাকবেই, তোমরা এইভাবেই সাপোর্ট করো আমাকে।